আই ফিল ইউর পেইন অরু। খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। তুই বললে আমি এখনই সব কিছু ঠিক করে ফেলতে পারি, কিন্তু বারবার তোকে জোর জবরদস্তি করতে চাইছি না আমি, তাই সময় দিচ্ছি। তাই বলে এই না যে আমি ভবিষ্যতেও চুপ করে থাকবো। সময় হলে আমার অরুকে আমি ঠিক ছিনিয়ে নেব। আই রিপিট, ছিনিয়ে নেব। এখন এসব নিয়ে ভাবিস না জান, আমার উপর একটু ভরসা রাখ, আমি তো আছি। ওরও কিছুই বলছে না, অবাক দৃষ্টিতে কৃতিকের পানে তাকিয়ে আছে। এই লোক এত সুন্দর করে বোঝাতেও পারে! মাত্র কয়েকটা বাক্য দ্বারা কি সুন্দর হৃদয় বইতে থাকা জলশ্বাসের মতো উত্তাল ঢেউকে নিমিষেই শান্ত করে কানায় কানায় ভরিয়ে দিল। ওরও তাকিয়ে আছে দেখে কৃতিক বলল, ইউ হ্যাভ টু প্রমিস মি, আর এসব নিয়ে মন খারাপ করবি না। ওরু এবার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ালো। ওরুর কাণ্ডে কৃতিক সামান্য হেসে বলল, তুই আমার থেকে অনেক বেশি ছোট অরু, তাই অনেক কিছু শেয়ার করতে দ্বিধাবোধ করিস, লজ্জিত হোস, এতে অযথা ভাবনার কিছু নেই। আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনো তৈরি হয়নি। এই দ্বিধার সংকোচটুকু তাই অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এই না যে আমরা কখনো নর্মাল স্বামী স্ত্রীর মতো হব না। তুই আমার থেকে বয়সে খুব ছোট বলে আমি তোকে ছেড়ে দেব কখনোই নিজের একান্ত ব্যক্তিগত চাহিদাগুলোকে তোর সামনে উত্থাপন করব না, এটা ভেবে থাকলে এখনো ভুলের মধ্যে আছিস জান। একটা সময় আসবে যখন তোর শরীর সম্ভ্রম দিয়ে নয়, আমার শরীর দিয়ে ঢাকা থাকবে। তোর ফর্সা ত্বকের খাঁজে খাঁজে শুধুমাত্র আমার তৈরি করা ক্ষত থাকবে, আর সেটা তুই খুশি মনে ভালোবেসে গ্রহণ করবি। তখন দেখবি এই দ্বিধা, এই জড়তা কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। তোর আমার সব কিছু মিলে মিশে একাকার হয়ে যাবে। তখন তুই আমাকে নিয়ে বৈবাহিক স্বপ্ন দেখবি, আই সোয়ার। এতক্ষণ তো ভালোই বুঝাচ্ছিল, কিন্তু হুট করে কি থেকে কিসের মাঝে চলে গেল কৃতিক। একে তো দুপা ছড়িয়ে কৃতিকের কোলের ওপর বসা, তার ওপর কৃতিকের এমন লাগাম ছাড়া জ্ঞানদান, সব মিলিয়ে মাথা নুইয়ে চুপচাপ বসে বসে আঙুল দিয়ে কৃতিকের হুটির ফিতে ধরে টানাটানি করছে ওরু। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই মুহূর্তে এক পা নড়াচড়া তো দূরে থাক, মাথা তুলে কৃতিকের ওই ভাসা ভাসা চোখের দিকে তাকানোর শক্তিটুকু অরুর মাঝে অবশিষ্ট নেই। অরু কৃতিকের খোলামেলা কথা বেশ লজ্জা পেয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক ইচ্ছে করেই ওকে লজ্জার সাগরে ডুবিয়ে দিতে বলল, ডু ইউ লাইক দিস পজিশন, দ্যাট ম্যাচ? কৃতিকের কথার আসল মানে বুঝতে পেরে অরু হকচকিয়ে বলল, ছাড়ুন, আমি নামবো। কৃতিক ওকে টেনে ধরে বলল, নো, এখানেই বসে থাক, সময় হলে দুজন একসাথেই নামবো। ওরও লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। কেউ শুধু শুধু অহেতুক গাড়ির মধ্যে এভাবে কোলে বসিয়ে রাখে? মানুষ কি বলবে? কৃতিক যে এতটা লাগামহীন নির্লজ্জ প্রকৃতির লোক, সেটা আজ প্রথমবার উপলব্ধি করলো ওরু। মনে মনে কৃতিকের ওপর চড়াও হয়ে ওরু বলল, আমার আগেই বোঝা উচিত ছিল এই লোক সুবিধার না। যে সারাক্ষণ ডার্ক রোম্যান্টিক অডিও বুক শুনে সময় পার করে, সে কিভাবে ভদ্রলোক হতে পারে? কৃতিক সেও তখন থেকে কোলের ওপর বসিয়ে রেখেছে ওরুকে। ওদিকে ওরুর প্রচুর বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে। কতক্ষণ এভাবে বসে বসে কালো হুডির কালো বিশ্লেষণ করা যায়? কালো দেখতে দেখতে চোখ ধরে এসেছে ওর, তাই টিকতে না পেরে নীরবতা ভেঙে ওরু শুধালো, আপনি আমার শরীরে ক্ষত কেন করবেন? আপনি কি ডাকাত? কৃতিক এতক্ষণ ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ অরুর এমন প্রশ্ন শুনে নিজের হাত দিয়ে অরুর ঘাড়টা সামনে টেনে এনে মুখের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, আই লাইক ডার্ক রোম্যান্স বেবি। নরম সরম আদরে আমার পোষায় না। আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে তবেই ছাড়ি। এই জন্যই বলি আমি এখন সময় দিচ্ছি, নিজেকে প্রস্তুত কর। ছোট বলে মোটেও ছাড় দেব না। তোর কাছাকাছি এলে নিজের মধ্যে থাকি না আমি, পরে আমাকে দোষ দিতে পারবি না। কৃতিকের অসহনীয় কথায় অরুর কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মনে মনে ভাবল, কি প্রশ্ন করলাম, উনি কি উত্তর দিল? এই লোকের মাথায় কি সবসময় এইসব ঘোরে? ছ্যাঃ। কৃতিক আবারও ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়েছে। ওরও এবার রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তার আগে গাড়ির জানালা দিয়ে উকি দিল সায়র। কৃতিক একইভাবে ওরুকে কোলে নিয়ে শুধালো, কি চাই? সায়র কৃতিকের কথায় পাত্তা না দিয়ে ওরুর দিকে চাইলো, যে আপাতত সায়রকে দেখে শহর না দিয়ে নিজের নাক মুখ পেঁচিয়ে মমি হয়ে কৃতিকের কোলে বসে আছে। ওরুর অবস্থা দেখে সায়র ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, বাবা, কীর্তিক ভালোই তো উন্নতি হয়েছে তোর বাচ্চা বউয়ের।
সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে থাইল্যান্ডে বসে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার করে আমেরিকা পর্যন্ত বন্যা বানিয়ে ফেলেছিস। আর এখন কি সুন্দর কোলে বসে আছে, কি খাইয়ে বড় করে ফেললি এত তাড়াতাড়ি। কৃতিক হাই তুলে বলল। স্পেশাল ডোজ, তোদের মতো সিঙ্গেল মানুষ এসব বুঝবে না। কৃতিকের মুখে লাগাম টানার জন্য ওরও এই প্রথমবার সাহস করে একটা কাজ করে বসলো। ও এগিয়ে এসে দু হাত দিয়ে কৃতিকের মুখ চেপে ধরলো। কৃতিক ওরুর চেপে রাখা হাতের মধ্যে থেকে অস্পষ্ট সুরে সায়রকে বলল। আমার বউ লজ্জা পাচ্ছে, যা ভাগ শালা। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। বাস ওয়েট করছে, জলদি আয়। অতঃপর যেতে যেতে অসহায় সুরেই বলল। আমার যে কবে একটা বউ হবে, হে উপরওয়ালা, আর কতদিন সিঙ্গেল রাখবে তুমি আমায়? একটা আমেরিকান গার্লফ্রেন্ড জুটিয়ে দিলেও তো পারো। চারিদিকে পাহাড় বেষ্টিত অরণ্যে ঘেরা নির্জন পরিবেশে সরু পিচ ঢালা রাস্তা, এক মাথায় দাঁড়িয়ে আছে মিনি সাইজের একটা অত্যাধুনিক বাস। কৃতিক হাতের মুঠোয় অরুর ছোট্ট হাতটা চেপে ধরে এগিয়ে যাচ্ছে সেদিকেই, যেন অরু কোনো বাচ্চা মেয়ে হাত ছাড়লেই দুষ্টুমি শুরু করে দেবে। এদিক ওদিক তাকিয়ে বাসটাকে পর্যবেক্ষণ করে অরু যেতে যেতে বলল। এখন আবার বাসে কোথায় যাব? গন্তব্যে। ছোট করে উত্তর দিল কৃতিক। ওর মনটা ভালো, তাই হয়তো এতটুকু উত্তর পেয়েছে ওরও। যেহেতু কৃতিক খুব একটা কথা বলে না, তাই আশেপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতেই হাঁটতে লাগলো ওরও। অতঃপর হাঁটতে হাঁটতে কৃতিকের হাত ধরেই বাসে উঠে এলো ও। বাসের ভেতরে এলিজা, অর্ণব, ক্যাথলিন আর সায়র বসা। ক্যাথলিন মাথায় বাকেট হ্যাট পরা আছে। ও অরুকে দেখেও না দেখার ভান করে বসে রইল। তাকাতে যাবে, তারপর আবার কৃতিক রেগে মেগে এসে কি কেটে নেবে কে জানে বাবা। তার চেয়ে না তাকানোই মঙ্গল। অরুকে দেখে এলিজা আগ বাড়িয়ে বলল। অরু আমার কাছে এসে বসো। এলিজার আন্তরিকতায় অরু এগিয়ে গিয়ে এলিজার পাশে বসলো, আর কৃতিক চলে গেল পেছনে সায়র অর্ণবের কাছে। অরু পাশে বসতে এলিজা সম্মোহিনী হাসি দিয়ে শুধালো। আপুর উপর রাগ করে আছো তো বুঝি? অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল। আমি তোমার উপর রেগে নেই আপু, তুমি তো আর কিছু করোনি। যে কেকে বাঁধা তো দিইনি। এলিজার কথায় অরু এবার ঘাড় ঘুরিয়ে পেছনে কৃতিকের পানে চাইল, যে খুব গভীর মনোযোগে আইপ্যাড স্ক্রল করছে আর সায়র অর্ণবের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে। তারপর পুনরায় এলিজার দিকে তাকিয়ে বলল। এখানে কারোরই কোনো হাত নেই আপু, আমি বোধহয় ওনার বুকের বাঁ পাশের পাঁজর দিয়ে তৈরি হয়েছিলাম, তাই ডেস্টিনি এড়াতে পারিনি। অরুর এমন সহজ স্বীকারোক্তিতেই এলিজার ঠোঁট প্রসারিত হয় মৃদু হাসিতে। অরুর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে অবিশ্বাস্যের সুরে এলিজা বলল। তুমি কল্পনা করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল, শুধু আমরাই জানি। তাই তো সেদিন ওর অন্যায় আবদারে বাধা দিতে পারিনি, কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল হীরের মতো স্বচ্ছ আর দিনের মতোই সত্য। হি ইজ লিটলি অবসেসড উইথ ইউ অরু। আর সেদিন কেউ তোমার মায়ের অপারেশনের বন্ধ করেনি, যেকে মিথ্যা বলে তোমাকে ভয় দেখিয়েছিল, যাতে তুমি দ্রুত হ্যাঁ বলতে পারো। এলিজার কথার কাছে অরু আর কিছুই বলল না। আজ ওর সামনে নতুন করে কৃতিকের আরও খানিকটা রহস্য খোলাসা হলো। তার মানে কৃতিক নিজেকে যেমনটা দেখায়, কৃতিক আসলে তেমনটা নয়, পুরোপুরি ভিন্ন একটা মানুষ। ওরও যখন হিজিবিজি ভাবতে ভাবতে চুপচাপ বাইরে তাকিয়েছিল, তখনই এলিজা ওকে হটডগ এগিয়ে দিয়ে বলল। নাও এটা খাও। সকাল থেকে না খেয়ে খেয়ে খিদেই পেট চোচো করছে ওর। এখন খাবার দেখে খিদেটা যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই দেরি না করে হাত বাড়িয়ে খাবারটা নিতে যাবে, তৎক্ষণাৎ পেছন থেকে এলিসাকে উদ্দেশ্য করে কৃতিক বলল। এলিসা, ওরুকে কিছু খাওয়াস না, ক্যাম্পিং ভ্যানে গিয়ে একেবারে খাবে। এখন ওর মাথা ঘুরছে, এখন খাওয়ালে বমি করে সারা দেশ ভাসিয়ে দেবে, তখন আবার আমার যত জ্বালা। এলিসা তাড়াতাড়ি করে খাবারটা ওর সামনে থেকে সরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল। ওরু সত্যি তোমার মাথা ঘুরছে? ওরু মেকি হেসে নিজের রাগ সংবরণ করে বলল। টু আপু। অতঃপর কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল। আমি মোটেই বমি করে সারা দেশ ভাসাই না। কৃতিক গভীর মনোযোগে আইপ্যাড দেখছে, সেই সাথে হটডগে কামড় বসাতে বসাতে অরুকে বলছে। ডোন্ট টক হার্টবিট, বমি চলে আসবে। অরু মুখে ভেঙচি কেটে সামনে তাকিয়ে বলল। অসহ্য। জোছনা রাতে আকাশে রূপোর থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অগণিত তারকারাজি। চাঁদ আর তারকাদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এ মাথা থেকে ও মাথা। পাহাড়ের চূড়ায় তিন তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে।
সেগুলো কৃত্রিম আলোয় আলোকিত। ক্যাম্পিং ভ্যানগুলোর মাঝখানে যে আঙিনার মতো ছোট্ট জায়গাটুকু পড়ে আছে, সেখানে ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে। সন্ধ্যা নামাতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে। তবে এই মুহূর্তে কারোরই সেই বাসন্তিক হিমেল হাওয়াতে নজর নেই। আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণব আর এলিসা। সবাই যখন ক্যাম্প ফায়ারে চারিদিকে গোলাকার হয়ে বসে গল্প গুজবে মেতে উঠেছিল, তখনই সবার মধ্যে থেকে অর্ণব উঠে এসে এলিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এলিসা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বাক্সটা বাড়িয়ে দেয় এলিসার পানে। ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে, সেটা কল্পনাও করেনি এলিসা। অবাকের চরম সীমানায় গিয়ে মুখের ওপর হাত রেখে এলিসা বলল, কি করছিস তুই? মাথা ঠিক আছে? সবাই দেখছে তোকে। অর্ণব বলল, দেখুক, এখানে সবাই আমার ভালোবাসার পাগলামিগুলো দেখে দেখে অভ্যস্ত হোক এলিসা। তোকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম আমি, বলতে পারিস লাভ এট ফার্স্ট সাইট। তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসাবে কাটিয়েছি, তোর প্রতি ভালোবাসাটা আমার বেড়েই গিয়েছে দ্বিগুণ তালে, কমেনি কখনো। তোর মনটাকে জিতে নেবার আসক্তি, তোকে আপন করে পাওয়ার নেশাটা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে আমার। এখন মনে হচ্ছে একপাক্ষিক ভালোবাসাতে ভালোবাসতে তুই আমায় ব্যাধিতে পরিণত করেছিস, আরোগ্য ব্যাধি। আমার এই আরোগ্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন এলি। তুই কি পারবি না নিজেকে আমার নামে লিখে দিতে? এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিলেও আমি এই জীবনে তোর পিছা ছাড়বো না, তুই এটা ভালো করেই জানিস। আর আমিও জানি যে তুইও আমাকে ভালোবাসিস, তাই বলছি এলিসা, উইল ইউ বি মাইন ফর আ লাইফ টাইম কমিটমেন্ট? এলিসা চুপচাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ না কিছুই বলছে না দেখে অর্ণব পুনরায় বলল, এখন ফিরিয়ে দিলে অসুবিধা নেই, আমি আবারও তোকে প্রপোজ করব, সমস্যা নেই। তোকে ভালোবাসতে ভালোবাসতে এমনিতেও বন্ধু মহলে নির্লজ্জের খেতাব প্রাপ্ত আমি। অর্ণবের শেষ কথায় ডুকরে কেঁদে উঠল এলিসা। কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, কে বলেছে আমি তোকে ফিরিয়ে দেব? আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না? অর্ণব একগাল হেসে বলল। তাহলে হাতটা দে, রিংটা পরাই। এলিসা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল। অর্ণব এলিসার অনামিকা আঙুলে রিং পরিয়ে উঠে দাঁড়িয়ে চট করে এলিসার ঠোঁটে ঠোঁট ডোবাল। ওদের এই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল ওরু। ভালো লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে, কিন্তু হঠাৎ করে এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেলল ওরু। ওরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া এলিসা অর্ণবের কাছে এটা দুধ ভাত মাত্র। ওরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছেড়ছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাচকা টান মেরে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল ওরুর। কৃতিকের উজ্জ্বল ফর্সা চোখ মুখ সব লাল বর্ণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপ দেখে অরু সচকিত হয়ে শুধালো, কি হয়েছে আপনার? জ্বর এসেছে দেখি। ওরও কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে কৃতিক সেটাকে খপ করে ধরে। বিনা বাক্যে দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠযুগল ওরুর নরম তুলতুলে অধরের মাঝে ডুবিয়ে দেয়। ওরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় ছেয়ে গিয়েছে কৃতিকের শরীর মন সব কিছু, যার ফলস্বরূপ ওরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করায় মত্ত হয়ে আছে কৃতিক। হঠাৎ করে আবারও সেদিনের বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল ওরুর মাঝেও, কিন্তু কতক্ষণ? এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়াই দায় হয়ে উঠছে ওর। তার উপর অবাধ্য হাতের স্পর্শ, এমন আকস্মিক আক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওর অধর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত নিয়ে রাখলো অরুর গলায়, অতঃপর একটানে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবেই হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুঝে সহ্য করে নিয়েছে ওরু, কিন্তু এবার কৃতিকের অস্থিরতা আর নেশা ধরা চাহনি দেখে বেশ ভড়কে গিয়েছে ও। সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরেছে খুব ভালোভাবেই। কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত ওরু ওর শরীর স্পর্শ করার আগে অন্যদিকে ঘুরে সশব্দে না বলে কেঁদে উঠল ওরু। হুট করেই ঘটে গিয়েছে ব্যাপারটা। কৃতিক নিজের মাঝেই ছিল না,
তখন কি জানি কি হয়ে গেল, আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝেও ওরকে একান্তে কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথাচড়া দিয়ে উঠেছিল। কিন্তু আচমকা এভাবে অরুর কান্নার আওয়াজ কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল কৃতিক। দুই হাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্পষ্ট সুরে বলল। শিট! তারপর দু কদম এগিয়ে গিয়ে অরুকে নিচের দিকে ঘুরিয়ে বলল। কি হয়েছে, কাঁদছিস কেন? লেগেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখের জল ফেলছে দেখে কৃতিক আবারও বলল। ওরু, হার্টবিট, প্লিজ কাঁদিস না। সবাই উপাসে আছে, এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছি। কি হয়েছে বল আমায়, কেন কাঁদছিস? ঠোঁটে বেশি লেগেছে? অরু ফুপিয়ে উঠে বলল। মা আপাকে মিথ্যে বলে এত দূর এসে এই রাতের বেলা আমি কি ঠিক করেছি? মা যদি একটাবার বুঝে ফেলে আমি মিথ্যে কথা বলেছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারবো না। আর আপনাকে তো নাই। অরুর কথায় কৃতিক খানিকক্ষণ চুপ হয়ে রইল, তারপর গম্ভীর কণ্ঠে শুধালো। তুই আমাকে চাস কি না? অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয় বুঝে উঠতে পারল না অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করল। তুই আমাকে চাস কি না? কি বলছেন? অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল। হ্যাঁ অথবা না, এর বাইরে আর একটা শব্দও শুনতে চাই না। অরু দেখল কৃতিকের একটু আগে সেই আবেগপূর্ণ প্রেম প্রেম চেহারা হুট করে কোথাও গায়েব হয়ে গিয়েছে। চোখের মাঝে অনুভূতির ছিটে ফোটাও অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবলই বংশানুক্রমে পাওয়া আভিজাত্য আর কর্তৃত্বে স্বয়ং সম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিক ওকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল। তোর হাতে 5 মিনিট সময় আছে, টেক ইউর টাইম। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসলো অরু। সে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো, ভরা গ্যালারিতে সবার সামনে ওর ওড়না দিয়ে নিজের ঘাম মোছা, এলিজার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর ওপর কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদে ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেভ করা, নিজের হাত কেটে হলেও ওকে বাঁচানো, নুপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আগলে রেখে দেওয়া, নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করে জড়িয়ে ফেলা, সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্যি কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা, রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সবশেষে এলিশার বলা কিছু চরম সত্য। তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। হি লিটারলি আপসেট উইথ ইউ। হঠাৎ করেই ওর মনে হতে লাগলো প্রথম থেকে সব কিছু যেন একই সুতোই গাঁথা, কেবল ওরই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি। কি করেই বা পারতো? ও তো কখনো কৃতিকের ভালোবাসা খুঁজতেই যায়নি, নিজেকে বারবার বসে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায়। অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতেই পারবে না, কোনো দিনও না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য ওর নেই। তাছাড়াও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে, এটা কি করে অস্বীকার করবে? ইউর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই ওরু ঘাড় ঘুরিয়ে তড়িৎ বেগে বলল। আমি চাই। কি চাস? ওরু এবার ছুটে গিয়ে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল। আমি আপনাকে চাই চেকে। কৃতিক একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল। তুই চাইলেই বা কি আর না চাইলেই বা কি, আমার হাত থেকে তোর এই জীবনে নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান না দিয়ে ওরু আবারও বলল। আমি আপনাকেই চাই। নিজের স্বামী রূপে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনা করতে পারি না, বিশ্বাস করুন। অরুর নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হলকার মাঝ দিয়ে হুট করে যেন ঠান্ডা জলের শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরুও আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেসামাল আর যন্ত্রণাদায়ক কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনও জাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর দুপা আটকে আছে কৃতিকের কোমরের দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল। একবার তুমি করে ডাক। অরু ডাকলো না, কৃতিকার অপেক্ষাও করলো না। কোলে নিয়েই ভালোবাসার পরশিকে দিতে লাগলো নরম ঠোঁটের মধ্যেখানে। অতঃপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পিং ভ্যানের দিকে।
কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে প্রবেশের আগে কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল। ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে হুট করেই কেমন জানি ভাটা পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল, এখানে ওয়েট কর, আমি ফোনটা পিক করে আসছি। আজ রাতে এমনিতেও ঘুম নেই তোর। অরুকে রেখে কৃতিক চলে গেলে নিজ মনের অযাচিত ভাবনায় লজ্জায় রাঙা হয়ে যায় অরু। শুষ্ক একটা ঢোক গিলে মুখ লুকায় নিজের দু হাতে। বন্ধুর আকাশ ছুঁয়ে ছুঁয়ে পর্বতমালার নিম্নভাগে জোছনা রাতের রূপলি ঝকঝকে আলো এসে পৌঁছাতে পারে না কোনো কালেই। সেথায় এখনো ঘোর অমাবস্যা বিরাজমান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন। শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্ত ঘরটা রয়েছে সেখান থেকেই জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে ঠেকেছে নরম সবুজ কচি ঘাসের ওপর। অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলো ছায়া আর ঘাসের আস্তরকে পায়ে মারিয়ে তড়িতে বেগে এদিক ওদিক পায়চারি করছে নিখিল। কপালে তার দুশ্চিন্তার গভীর ভাঁজ, শরীর ঘামে ভিজে চুপচুপা। শার্টের ওপর পরা সফেদ রঙা অ্যাপ্রনটার এথায় সেথায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। কুচকে রাখা ছোট্ট ছোট্ট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগেই কোনো অপকর্ম করা ধরা খেয়েছে সে। এদিক ওদিক পায়চারি করতে করতে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে এক মনে কি যেন বিড়বিড় করছে এক নাগারে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেব কষছে। নিখিলের এমন উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্ত ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে লিও। একছোটে বেরিয়ে আসতেই তার স্থূলকায় দেহটা হাঁপিয়ে ওঠে। সে নিখিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে শুধায়, কি হয়েছে? এখনো কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গে ফট করে দুহাত লিওর কলারে খামচে ধরল নিখিল। অতঃপর চোয়াল শক্ত করে দাঁত খেঁচিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম এই কয়েকজনে হবে না, সব কিছুর একটা পরিমাণ হয়েছে। পরিমাণে বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো মারা পড়বে। তখন ধনকূপ হওয়ার বদলে জেলে পচে মরতে হবে আমাদের। নিখিলের কথায় লিও শুষ্ক ঢোক গিলে ভয়ার্থ কণ্ঠে শুধালো। এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলল, জানি না, রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি, যে করেও কাজ সম্পূর্ণ করতে হবে। লিও মুখ কাঁচুমাচু করে বলল। কিন্তু এই সময় নতুন করে টিনেজ হরমোন কোথায় পাবো? লিওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিলের হাঁটার গতি সহসা থেমে যায়। ও আঙুল উঁচিয়ে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উঠতে থাকা নিভু নিভু জ্বলন্ত ফানুসগুলো দেখে লিওকে শুধালো। ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল। মেবি কোনো গ্রুপে ক্যাম্পিংয়ে এসেছে। নিখিল তৎক্ষণাৎ গটগটিয়ে জায়গা ত্যাগ করে। বড় বড় পা ফেলে উঠতে থাকে পাহাড়ের চূড়ায়। ওর কাণ্ডে পেছন থেকে লিও হাঁক ছেড়ে ডেকে উঠে বলল। আরে কোথায় যাচ্ছ? নিখিল যেতে যেতে পেছনে না তাকিয়ে ক্রুরু হেসে বলল, সব কিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরাও হয়েছে ফাজিল এক একটা। কথা নেই বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয়। আর থামার নামই নেই না। প্রথমে পড়াশোনা দিয়ে শুরু করবে, তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকান মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া কেন কে জানে। স্টুডেন্টের বাড়তি প্যাচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে রকচটা বদমেজাজি কৃতিক। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মোদের 12টা বাজিয়ে দিয়েছে, তার উপর রাত বিরাতে কল দিয়ে ঢঙের আলাপ, অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ হ্যাঁ ছাড়া উত্তর দেওয়া ওর ধাঁচে নেই। তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখের ওপর ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল দিলেও আর কৃতিকের নাগাল পাওয়া যাবে না, সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন। কিছুক্ষণ নিরিবিলি দাঁড়িয়ে থেকে নিস্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস ওড়াচ্ছে। কৃতিক ভাবলো ওরকেও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এত দূরে ক্যাম্পিংয়ে আসার মজাটাই মিস করে যাবে মেয়েটা। তাই ভেতরে না গিয়ে বাইরে থেকেই ওরকে ডেকে উঠালো কৃতিক। অরু, বাইরে আয়। জাস্ট লুক, সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হিয়ার। কাম ফাস্ট অরু। ভেতর থেকে ওরুর কোনোরূপ সারা শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীর গতিতে ক্যাম্পিং ভ্যানের ভেতরে প্রবেশ করল। চারিদিকে ফানুসের ছড়াছড়ি, একের পর এক উড়ন্ত ফানুসের টিমটিমে আলোয় পুরো পাহাড়টাকে অপার্থিব সুন্দর লাগছে। ক্যাম্প ফায়ারের পাশে চাঁদের পাহাড় গান বেজে চলেছে সেই তখন থেকে।
পুরোই অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে এলিসা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে এলিসাকে উদ্দেশ্য করে বলল, অ্যালি, ফানুস উড়াবি আয়। এলিসা তৎক্ষণাৎ এগিয়ে এসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপর দুজন মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে। ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় এলিসার হাতের হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করল। এলিসার ধূসর চোখ দুটোতেও জ্বলন্ত ফানুসের নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান। স্থির চোখে মুখে ধামা চাপা পড়ে আছে একরাশ খুশির ঝিলিক। অর্ণব সেই খুশিকে আরও খানিকটা বাড়িয়ে দিতে ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আই লাভ ইউ এলি। শুধু আজ বা কাল নয়, জনম জনমের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথার প্রত্যুত্তরে এলিসাও লাজুক হেসে কিছু বলতে যাবে, তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে এক থাবায় সায়রের কলার টেনে ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল, আমার ওরু কই? সায়র বেচারা বসে পপকর্ন চিবোতে চিবোতে অর্ণব এলিসার সিনেম্যাটিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎ এমন অতর্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্ন ওর গলাতেই আটকে গেল। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফ্যাসফ্যাসিয়ে বলল, স্যার ভাই, আমি সত্যি জানি না ওরু কই। তোরা দুজন তো হুট করেই একসাথে উধাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিও নি আমরা। সায়রের কথায় কৃতিক নিজেকে সংবরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে এলিসা আর অর্ণব এগিয়ে এসে শুধালো, কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখে এদিক ওদিক হালকা মাথা নাড়িয়ে বলল, আই ডোন্ট নো, ওরু কোথাও নেই। এলিসা উদ্বিগ্ন সুরে বলল, কোথাও নেই মানে? ও তো তোর সাথেই ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চিন্তিত গলায় বলল, হ্যাঁ তখন তো ছিল। আমি নিজেই ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম। আর তারপর সায়র, তুই না এলিসা অর্ণবের সারপ্রাইজ মোমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, কোথায় কোথায় সেট করেছিলি সবগুলো বের কর, কুইক। শুধু সায়র নয়, ওর সাথে সাথে অর্ণবও পায়ে পায়ে এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকৌশলী মস্তিষ্কটাও হ্যাং করছে বারংবার। রাতের আধারে এমন অচেনা অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করে কোথায় চলে যেতে পারে মেয়েটা, তাও কৃতিককে না জানিয়ে? কিছুক্ষণ আগেই তো সবকিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। ওরও বারবার বলছিল, আমি শুধু আপনাকেই চাই, নিজের স্বামী রূপে আপনি ছাড়া অন্য কোনো মুখ আমি কল্পনা করতে পারি না। সেসব কথা ভাবলে এখন কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনারা, অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তে মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। ও আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো না, ধাপ ধাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটরের স্ক্রিনে একে একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলে শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার। শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে, রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওতে ওরুর সাথে করা কৃতিকের একান্ত মুহূর্তের পাগলামিগুলো দেখে এলিসা, অর্ণব, সায়র তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে একই সুরে বলে ওঠে, তোরা একটু আগে এসব করছিলি। সায়র বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, হি ইজ সো ডিফারেন্ট। মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়রের কথায় এলিসা অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের খিল্লি আর মজা মস্তিষ্কে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলে উঠল, জাস্ট শাট আপ। টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে আর তোরা এখানে মজা নিচ্ছিস। তাছাড়া ওরু আমার বিয়ে করা বউ, যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি, তোদের কি? ওদের তর্ক বিতর্কের মাঝে ভিডিওর একটা জায়গাতে অর্ণব পজ করে বলল, গাইজ লুক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখলো। অর্ণবকে সরিয়ে দিয়ে রিপিট করে একই সিনটুকু বারবার টেনে টেনে দেখছে কৃতিক। 4 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরা কেউ একজন এসে অরুর সাথে সেই হেসে কুশলাদি বিনিময়ের মতো করে কথা বলছে। অতঃপর অরু তার পেছন পেছন অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? ছায়ও সহসা এগিয়ে এসে ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো নিখিল, ওর ক্রাশ। ওরুর বাচ্চা। সব কৃতিক
কৃতিকের গর্জনে কেঁপে উঠল ওরা সবাই। কৃতিক উঠে দাঁড়িয়ে ভ্যানের সামনে রাখা স্টুলটাকে সজোরে লাথি মেরে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, ওকে একবার খুঁজে পাই, মেরে ওর গাল ফাটিয়ে দেবো আমি। তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল, ঠান্ডা মস্তিষ্কে ভাব জেগে, এটা কি আদৌ পসিবল? ওরু তো তোর সাথে এসেছিল, একটু আগেও তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলি, তাহলে হঠাৎ করে ওরু কেন নিখিলের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া ওরু অ্যাডাল্ট, বিয়ের মর্ম কতটুকু সেটাও ভালো করেই বোঝে, তাও তোকে না জানিয়ে কেন যাবে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগেই পাশ থেকে ইলিশা গুরুগম্ভীর গলায় বলল। নিখিল এখানে কি করছে? অর্ণব ইলিশার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, রাইট, এই না হলে আমার শোনা। অর্ণবের আহ্লাদি কথায় এলিসা দাঁত কিরমিরিয়ে বলে উঠল, চুপ করবি তুই? সিরিয়াস কনভারসেশনের চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকারে ঢুকে পড়ল। সায়র শুধালো, কি খুঁজছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল, কিছুদিন আগে আমি ওরুকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটা লোকেশনই আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সায়র দাঁত কটমটিয়ে বলল, সেটা আগে বলবি না? কৃতিকের এই মুহূর্তে কোনো কিছু ঠিক নেই। চোখ দুটো ঝাপসা লাগছে অগত্যায়। আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তিড়তিড়িয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরতে হাতের পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই তবুও মুছছে। এলিসা, অর্ণব, সায়র সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার ওপর উরু মিসিং, কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগ কৃতিকের বারবার ঘাড় ফোরানো আর নাকের ডাকা মোছা দেখে এলিসা এগিয়ে শান্ত গলায় শুধালো, কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভ্রু কুচকেই বলল, লাস্ট লোকেশন দেখে তো এই পাহাড়েরই আশেপাশে কোনো একটা জায়গা মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল। কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাসের সুরে কৃতিককে শুধালো, এটা কি আসলে ওরুর লোকেশন? কৃতিক ভ্রু কুচকে বলল। কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গেলেই বলল, আমার জানা মতে গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এইখানে কিছু অবৈধ রিসার্চ চালাতো। ওরা টিনের ছেলে মেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহে স্নায়ু সচল রাখতে ব্যবহার করতো। ইটস আ হিউজ ডেঞ্জারাস। পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়াও ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই এলিসা চট করে বলল, ওরু তো টিনেজ, সি ইজ অনলি 18+। এলিসার কথাটা পুরোই বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচকিত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে। দুহাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে। কিছু একটা ভেবে কৃতিক অস্ফুটেই বলল, নিখিল ইজ এ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো, দিস মাদারফাকার। ওকে আমি জ্যান্ত কবর দেবো আজ। চরম ক্ষিপ্রতায় উদ্বিগ্ন হয়ে ওরা তিনজন একই সুরে শুধালো। কি হয়েছে? কৃতিকার জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বুলাতে বুলাতে অন্ধকারের মাঝে পাহাড়ি আঁকা বাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওরা পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগলো। আরও তিনজোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ডস, ওর দুঃসময়ের সাথী অর্ণব, এলিসা আর সায়র। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারদের দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অর্ণব এলিসার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, জান, ফ্ল্যাশ ধর, আমি এটার ব্যবস্থা করছি। সায়র পেছন থেকে ভীতস্বরে বলে ওঠে, আমার কেমন যেন ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গোষ্ঠী উদ্ধার করতে করতে বলল, তুই কি টিনেজ শালা? বয়স 30 পার হয়ে গেল, এখনো ভিতর ডিমটাই রয়ে গেলি। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। কি হয়েছে? পাসওয়ার্ড আনলকটের পিক পিক আওয়াজ হতে সবাইকে ঠেলে ভেতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছন পেছন ওরা তিনজনে ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উৎকট গন্ধে চোখমুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকেরই কিছুতে কিছুই হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিক হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভেতরে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়। বাল্বের আলোয় চারিদিক ফকফকে পরিষ্কার।
রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর কেমিক্যাল শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবশ্য এত কিছুতে নজর নেই। ও একটা একটা করে পর্দা, সেলফ, মেশিন সব কিছু তছনছ করে অরুকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ বেড়ে গেল। এবার মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উকড়ে আসবে। কৃতিক কোনো কিছুকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যায়। ভেতর দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বোলাতেই দেখতে পায় কিছু কাচের তৈরি কাফিন, যেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তার মধ্যে ভাসছে অল্প বয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ঙ্করই না লাগছে। আচ্ছা, এদের মধ্যে অরু নেই তো? প্রশ্নটা মাথায় আসতে কৃতিক হকচকে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করলো, কিন্তু না, একটাতেও অরু নেই। স্বচ্ছ কাচের কফিনগুলো চেক করতে করতে ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রিন রিনে আওয়াজে কৃতিক সচকিত হলো। ভাবতে থাকলো কোনো দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকে আসছে বোধহয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগে অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করল। আরও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরো দোস্তর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করলো। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে একটানে পর্দাটা সরিয়ে ফেললো কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিনিটের দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের ওপর হাত পা মুখ বেঁধে শুইয়ে রাখা হয়েছে অরুকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কী সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছাড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। এনজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তিও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকলো, হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্র সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতেই খুনখুনিয়ে কেঁদে উঠল ওরও। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কান্নিশ ভিজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে ওরু বারবার ফুপিয়ে উঠে আকুতির সুরে বলছে, তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? ওরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, আই এম সরি হার্টবিট, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গিয়েছে। ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে আকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল নিখিল। একসাথে এভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভয়ার্থ ঢোক গিলছে শুধু। মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারো পদচারণার টের পেয়ে কৃতিক পেছনে ঘুরতে নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হারে মাথাচাড়া দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে ওঠে, চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চোয়ালটায় গাম্ভীর্য টেনে কৃতিক তেড়ে এসে ওর কলার চেপে ধরে মুখ খিচে উইদাউট ওয়ার্নিং একের পর এক আঘাত করতে থাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছেই। কৃতিকের এত ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত আঙ্গারের মতোই বিভৎস আর নিকৃষ্ট। শুয়োরের বাচ্চা, তোকে আজ এই পরিত্যক্ত গুহার মধ্যেই জ্যান্ত কবর দেবো আমি, আর নয়তো আমার নাম জায়ান কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না। সবসময়ের মতো বাচন ভঙ্গিমা এখনও মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ানক ক্ষিপ্রতা স্পষ্ট। কৃতিকের করে প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়ছে নিখিলের। ও দম নেওয়ার ফুসরতটুকুও পাচ্ছে না। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চাললো নিখিল। কোনো মতে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচ বোর্ডটায় প্রেস করেই অন্যদের মতো ওরুকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল অরু। আকস্মাৎ এহানো কাণ্ডে পেছনে ঘুরে অরুকে ছটফট করতে দেখে নিখিলকে ছুঁড়ে মেরে অরুর নিকট ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কবিনে গলা কাটা মুরগির মতোই ছটফট করছে অরু।
পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাছের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু কেটে বসে কাছের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপরে নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথারি পাঞ্চ বসাতে লাগলো কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে ওরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন, আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলবো। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিশ নেই কৃতিকের। ও দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে ওর নিভু নিভু চোখ দুটোর পানে। এক নাগারে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক, তবুও 1 সেকেন্ডের জন্য থামেনি কৃতিক। যতক্ষণে রক্তাক্ত কাচের আস্তরে ফাটল ধরে চৌচির হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করছে সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনায় অবশিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনে টুনে নিয়ে সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগে, তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টেম বয় খ্যাত গার্ল এলিসা ক্রিস্টিয়ান। অবশেষে জায়ান্ট কৃতিকের মতো বেপরোয়া জিদি রকচটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতে অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। এক নাগারে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে ওরু লম্বা করে দম নেয়। ওরু শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়ে নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের নিজেরও। তৎক্ষণাৎ অরুর মাথাটা কাছে টেনে এনে ও ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনো নেতিয়ে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরে একরত্তিও শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরুর হালকা পাতলা নরম চরম দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চাক্কার দিয়ে উঠল ওর। অরুকে কোলে নিয়ে বারবার হাতরে পেছন দিয়ে নাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অন্য বা সায়রকে কেমন ঝাপসা লাগছে দেখতে। বারবার চোখের পলক ফেলেও সে দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেও। তবুও অরুকে কোলে নিয়েই সামনে পা বাড়ালো কৃতিক। সামনে এগোতে এগোতে কৃতিক দেখল সায়র আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হা করে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে যে কে? সায়রের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাকে ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখালো ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর এনজাইটি, কিচ্ছু হবে না, চল। কথাটা বলে 2 কদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনো অরুণ নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজে বসে পড়ল, ওরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি সামনে সব কিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে, অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। কৃতিকের নোজ ব্লিডিংয়ের ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকায় আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায় এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছরে দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ অরুর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যে ধস নেমে এলো মুহূর্তে। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেটর এইটুখানি হাঁটুর বয়সে সৎ বোনের জন্য। হে কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর সায়র। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুদের হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অর্ণব, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়বো, তুই অরুকে কোলে নেই, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়র, তুই ভুলেও অরুকে রাজ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই অরুকে রাজ করেছিস, তাহলে তুই আর এই জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়র একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, টাচ করবো না তোর অরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছে কি শোনেনি কে জানে। পাহাড়ে নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালই শান্ত প্রাণ জোড়ানো নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসী রূপ। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সে সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছে।
তবে নির্জন পাহাড়ি এলাকা ছাড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসতে বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকের পরিবেশ গুমট হয়ে আছে, সে সাথে ভ্যাপসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ভ্যাপসা গরমে ওরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির টেন্ডেড জানালার কাজটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছড়ে পড়ল অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় শুধালো, উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিংয়ে দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফিরেনি এখনো, জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে বলা কথাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই ও সামনে তাকিয়ে বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগেই অর্ণব বলল, এসে গিয়েছি। চলে আসেন দরুন অরুর আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো ঢুকে আছে কোটরে। শরীরের এহেন অবস্থা নিয়ে লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপলো অরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই সদর দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা, আর তার পেছনে আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করেই নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে অরু খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সব কিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দেখে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি, কিন্তু অরুকে একটা বিশাল ঝটকা দিয়ে ওর অযাচিত চিন্তায় এক বালতি জল ঢেলে মহিলাটি অরুর চিবুকে আদরে হাত ছড়িয়ে বলল, মাশাআল্লাহ। বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনে ভাবল, আমি কি ঠিক শুনলাম নাকি জ্বরের ঘরে আসাক ফিরুল্লাহকে মাশাল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে এক মনে হেঁচে পেঁচে ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজেই আগ বাড়িয়ে বললেন, আসি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথার আগামাথা বুঝতে না পেরে অগত্যায় জোরপূর্বক হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো অরু সম্মতি পেয়ে মহিলাটি চলে গেলে পেছন থেকে রাজ এসে হিসিয়ে উঠে বলল, এ কি অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলা যায় না? এমনিতেই অরু মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা ব্যাপারটা মোটেই সহ্য হলো না ওর। মাথার মধ্যে অযাচিত ডাকটা হুট করে কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খেঁচি বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটা আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়া স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না, অ্যাটলিস্ট আমার চোখে তো বিছেরই লাগে। অরুর কাটকাট কথাগুলো বোধ হয় রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি তো হতে পারি না তেমনটা। না পারেন না, তার নখের যোগ্যতা আপনার নেই, অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নয়। অরুর ছুরি ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে, তার আগে ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আস্তে আস্তে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার? কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো? অনু চলে আসাতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফোঁস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরের রুমে দু কদম দিয়েছে কি দেয়নি, তার আগেই গম্ভীর গলায় ডেকে উঠলেন আজমেরি শেখ। অরু দাঁড়াও। অরু ভয়ে ততস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকে, তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর। তাই কোনোরূপ হাপিত্তাস না করেই পেছনে ঘুরে মায়ের দিকে চাইল। আজমেরি শেখ মোটা থানের ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়িহাতা ব্লাউজ পরেছেন, চোখে তার মোটা ফ্রেমের চশমা। শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা, দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটের সংবাদ পত্রিকা। অরুর চোখ অবশ্য এটা নতুন কিছু নয়, আজকাল মা প্রায় এভাবেই পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরচে পড়া আধিপত্যে একটুখানি ঝালাই করে দিতে।
সাইড ব্যাগটাকে শক্ত হাতে চেপে ধরে মাথা নিচু করে সে কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওর আগা গোড়া পরক করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি নাকি এখানে? আজমেরি শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বলল, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যাইনি, তাতেই মিথ্যা কথা শিখে গেলে? অরুর নাসি চোখ মাথা নাড়িয়ে বলে ওঠে। মা বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে যায়নি। তাহলে গত 24 ঘন্টায় কোথায় ছিলে তুমি? এখানে ওর রাজ। বিরক্ত লাগছে অরুর, তবু মাথা নিচু করে গলা খাতে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ। থাক, আজমেরি শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে। অতঃপর বললেন, আমি আর মিথ্যা অজুহাত শুনতে চাইছি না অরু, আর না আমার এই সব চেঁচামেচি কৈফত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। মায়ের রহস্যে ঘেরা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু। তবে ওর মাঝে 100তে 100 পাক্কা খেলারই সেটা অরু ভালো করেই জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতেই থেকে যাবে। এবারও তাই হলো। আজমেরি শেখ হঠাৎ করে অরুর সামনেই অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি ঘুণাক্ষরেও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও স্যার। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, মা কি বলছো? অনু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। আজমেরি শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ। অনুর আর কিছু করার ছিল না। অগত্যায় অরুর ব্যাগ হাতড়ে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবু অনুরও এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেল ওরু? তাহলে কি মাই ঠিক? ওরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে ওর ব্যাগটাকে ফ্লোরেই ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। ওরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা ওরু তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়ার কি ঠিক হবে? অনুর কথায় আজমেরি শেখ বললেন, আপাতত যেটা বলেছি সেটা করো। সময় হলে সব কিছু আমি নিজেই আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুমে আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতেই অরুর একা থাকার শখ ঘুচিয়ে দিয়ে রুমে প্রবেশ করে অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশ আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা, ও সেটাকে বেডসাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, ওরু খাবার এনেছি, খাবি আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুমে আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বলতো তোর? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নি, আর কি হয়েছে এই প্রশ্ন করাটা বন্ধ কর আপা। কি হবে আমার? অনু এবার ঝাঁঝিয়ে উঠে বলল, কিছু না হলে মিথ্যে বলে কোথায় গিয়েছিলি? আর এত দামি ফোনই বা কোথায় পেলি? অরু এবার শোয়া থেকে উঠে অনুর মুখোমুখি হয়ে বসে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে? অরুর কথার পাছে অনু বলল, এখন আর মনে হওয়া না হওয়া দিক কি যায় আসে? যা করার তা তো মা করে ফেলেছে। অনুর একটু কথার আছে অরুর হৃদয় কামড়ে উঠল। ওর পরনে এখনও কৃতিকের কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলেগুলো এখনও এলোমেলোভাবে পাঁচ ক্লিপ দিয়ে আটকানো। বুকের মধ্যে আজানা আতঙ্কের দলা হাতুড়ি পেটা করছে খুব। তবুও একটা শুষ্ক ঢোক গেলে বুকের মাঝে সাহস সঞ্চয় করে অরু শুধালো, কি করেছে মা? অনু দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, আগামী রোববার রাজ তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথায় অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুনিয়া দুলে ওঠার মতোই আচমকা ঘুরে উঠল মাথাটা। অরু ভেবেছিল মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, হয়তোবা ভার্সিটিতে যেতে দেবে না কিংবা নজরবন্দি করে রাখবে সারাক্ষণ। তাই বলে এমন কিছু? ওর কল্পনারও বাইরে ছিল এটা। ওরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। অবিশ্বাসের সুরে অনুকে শুধালো, কি বলছিস আপা তুই এটা? তুমি থাকতে আমি কেন?
অনুর কথায় অনুর মেজাজ চড়ে এলো। ও রুষ্ট কণ্ঠে বলল, আমি থাকতে মানে? তুই প্রত্যয় সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়। অনুর কথায় একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়লো অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। আকস্মাৎ ফ্লোরে ধপ করে বসে হু হু করে কান্নায় ভেঙে পড়ল অরু। শরীরের ব্যথা, হৃদয়ের ব্যথা, মস্তিষ্কেও একলাস যন্ত্রণা, সব কিছু মিলেমিশে অরুর এক করুণ অবস্থা এই মুহূর্তে। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজার বার আহাজারি করতে করতে অরু বলল, তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে। সে আমার স্বামী, জায়ান কৃতিক চৌধুরী। আমি বিবাহিত, আমার শরীর মন সব কিছুর দখলদারি শুধুমাত্র তার। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি অন্য একজন পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসবো? কি করে? এই কথার একটুখানি আজও জায়ান কৃতিকের কানে গেলে সে সব কিছু তছনছ করে ফেলবে, সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জায়ান কৃতিকের বিয়ে করাবো? অরু সে কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অনু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত কাঁদছিস কেন ওরু? দেখতেই তো আসছে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ভালোই ভালোই সবটা মিটে গেলে তুইও তো বেঁচে যাবি। মা আর তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না? কথাটা শেষ করে কমফোর্টের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাগুলো বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। দেখতেই তো আসছে, বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে শব্দটা অসংখ্যবার প্রতিধ্বনিত হয়ে কানে এসে লাগছে অরুর। ও তো বিয়ে হয়ে গিয়েছে সেবার থাইল্যান্ডে বসেই। ধর্মীয় সামাজিক দুইভাবেই বিয়ে হয়েছে জায়ান কৃতিকের সঙ্গে। তাহলে এখন আর নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া চোখ দুটো বন্ধ করলে স্বামী রূপে ওই সুদর্শন মানবের মুক্তা ছাড়া আর কিছুই তো কল্পনায় আসছে না। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতেই উড়ু চলে গেল টানা বারান্দায়। বাইরে ভারী বর্ষণ হচ্ছে, আকাশ বাতাস ছাপিয়ে মেঘ গলিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের তোপে বৃষ্টির ছাট এসে লাগছে উড়ুর চোখে মুখে, তবুও সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল ও। উদাসীন বাড়ি ধারার পানি চেয়ে ভাবতে লাগলো নিজের থেকে বয়সে গুনে গুনে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনোদিন কেউ ওরও কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনবে? এরকম হুট করে নিজের নামের পাশে মানুষটার টাইটেল এটাই যাবে? ভাবেনি তো, কল্পনাতেও ভাবেনি, কিন্তু ভবিতব্য এটাই ছিল। ওরও মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় যাবে? কি নেই জায়ান কৃতিকের? সবচাইতে যেটা বেশি আছে সেটা ওর প্রতি এক আকাশ সম আসক্তি। মানুষটার পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয় চাহিদা সব কিছু ওরুকে ঘিরে। তাহলে ওরু কিভাবে কৃতিকের মায়ায় না পড়ে থাকতো? ওরুর কাছে কৃতিকের মায়ায় জড়ানো প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের পরে উপরওয়ালা প্রদত্ত এক ধরনের টান তৈরি হয়ে যায় হৃদয়ে। ওরুর বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হ্যান্ডসাম, লম্বা চওড়া গৌরবনের কথায় কথায় ভ্রু কুচকানো লোকটা ওর স্বামী। এই কথাটা দিনের আলোর মতোই সত্যি। ওরুর স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোড়াজড়িতে স্বামীরূপী কৃতিকের 2 হাতে চুমু খাওয়ার কথা। তখন তো ওরু হৃদ মাঝারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতে ওরু চলে গেল সেদিনের ভাবনায়। সেদিন নিজের সবটুকু কৃতিকের নামে লিখে দিয়ে এসেছিল জায়ান কৃতিক ওয়েডস ওরু। ভাবতে ভাবতেই এক চিলতে হাসি ফোটে ওরুর ঠোঁটে। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না। এশিয়ান দেশ হওয়াতে আমেরিকার মতো কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে, তবে আবহাওয়াটা বেশ গুমোট ছিল। অনুর সাথে রাগ করে ওরুর করা চরম বোকামির ফলস্বরূপ ওর উপর বিজয় চটেছিল কৃতিক। চোখে মুখে সে কি রাগ তার, যে রাগের কাছে প্রত্যেকবার হার মেনে যায় ওরু। সেবারও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রাখলেও বিকালে এসে কোনো রূপ কথাবার্তা না বলে টানতে টানতে ওরুকে নিয়ে বাইকে বসায় কৃতিক। ওদের পেছনে মুখ কাজুমাজু করে দাঁড়িয়েছিল এলিসা, অনব আর সায়রও। ওরু কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে এলিসাকে বলল, কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমায়? এলিসা ওরুকে আশ্বস্ত করে ওর কানের পেছনে চুল গুজে দিতে দিতে বলে, ইট ইজ ওকে, আমরাও আসছি, ভয় পেও না, ও তোমাকে কিচ্ছু বলবে না। এলিসার কথার পাছে ওরু আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই বাইকে টান দেয় কৃতিক। অগত্যায় নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরল ওরু। কৃতিক সামনে সোফায় ফোকাস করে ওরুকে ডেকে বলল, অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন?
অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টর বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি? আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশনে হাতও ছোঁয়াবে না। কৃতিকের কথায় অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। ও বাইকে বসে স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? তোর কি মনে হয় আমি মজা করার মুডে আছি? অরু নাক ফুলিয়ে বলল, তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গলির মাথায় বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল, বলছি চল। অরু চারিদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের চালার ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষজনের পুরাতন দোকানপাট, ছোটোখাটো স্ট্রিট মার্কেট, হকার আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি গলিটা। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরও খেয়াল করলো আশেপাশে সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশিদের দেখলে করি। ওরু বড় বড় চোখ করে এদিক ওদিক দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হেঁটেছে তো হেঁটেছেই। কৃতিকের পুরুষালী কদমের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে ওরুর পা ব্যথা করছে এখন। গোড়ালি ভেঙে মাটিতেই বসে পড়তে ইচ্ছে করছে। উপায়ন্তর না পেয়ে ওরু শুধালো, আর কত দূর? কৃতিক ক্রূর হেসে বলল, বাবা এত তারা? কিসের তারা? আর আপনি একটু আগে কি বললেন আমার মায়ের অপারেশন বন্ধ কেন করেছে? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল, সমস্যা তো তুই। মানে? গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তাই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। অনু তৎক্ষণাৎ কৃতিকের থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বলল, মস্করা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বলবেন আর অপারেশন হবে না, এত সোজা? কৃতিক কপট হেসে ওর দিকে ঝুঁকে এসে বলল, ছোট্ট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘ 1 বছর বাংলাদেশে পড়েছিল?